ফ্যাটার মতো রুমের এক কোনায় বসে আছে পৌষ। গতরাত থেকেই কিছুটা ভয় ভয়ে আছে ও। ভয়ঙ্কর এক বাসরাত কাটিয়ে উঠলেও এখনো স্মৃতিগুলো ভুলতে পারেনি। ভাবতেই শরীরে কাঁটাও দিয়ে উঠছে যেন। গতরাতে যখন তৌসিফ তালুকদার ওর আঁচলে হাত দিল, তখনই পৌষ ভেবে নিয়েছিল তার ব্যাচেলার জীবনের ইতি বুঝি ঘটলো। না ভাবার কোনো কারণও ছিল না যদিও। তৌসিফ বিয়ের পরপরই পৌষের কোমর চেপে ধরেছিল। তার হাতের ছোঁয়াগুলো পৌষ মানতে পারেনি, আর না কোনোদিনও পারবে। নোংরা এক পুরুষ তৌসিফ তালুকদার। গতরাতে নোংরামি করা যে তার নিয়তিতে আছে কি নেই তা কিভাবে বুঝবে পৌষ? সে কি থেকেছে বা কাছাকাছি কোনো খবর জানে? ভাষা খবর পুরো এলাকাবাসী জানে তৌসিফ তালুকদারের ব্যাপারে। কাজের মেয়ের সাথে সম্পর্ক আছে, কথাটা ভাবতেই ঘৃণায় গা রিরি করে ওঠে পৌষের। এমন জঘন্য চরিত্রহীন পুরুষের পৌষে তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পৌষ। হোক রাগ করে কিংবা অভিমান করে, কিন্তু বিয়েটা তো সত্যি, জীবনের সব চাইতে বড়তম সত্যি। এই সত্যি ললাট থেকে পৌষ কোনো দিন মুছতে পারবে না। আমৃত্যু সকলে জানবে তৌসিফ তালুকদারের বউ পৌষ রাত হক পৌষ। এমন একজন পুরুষের বউও যে কিনা তার ওই নোংরা হাতে কত নারীকে ছুঁয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আগের বউ নিশ্চয়ই এই কারণেই ছেড়ে চলে গিয়েছে, তাছাড়া তো কোনো কারণে দেখে না পৌষ। রুচিহীন পুরুষ। গতরাতে আঁচলে হাত দিয়ে বেহায়ার মতো কতটা স্বাভাবিকভাবেই না বলল, আমি সাহায্য করি পিন ছুটাতে, একা পারবে না। কেন রে ভাই, পৌষ কি বলেছে তোকে নলার মতো ওকে সাহায্য করতে? পৌষের কি হাত নেই? তুই কেন চাইবি সাহায্য করতে? যা, তোর কাজের মেয়েকে সাহায্য কর পিন ছুটাইতে। কথাগুলো মনে মনে বলে পৌষ সরে দাঁড়ালো। তৌসিফের মোটেও ভালো লাগলো না ব্যাপারটা। সে বিয়ে করে বউ এনেছে, বউয়ের প্রয়োজন তো সব তাকেই দেখতে হবে। এক ভুল মানুষ কতবার করে, পৌষকে সে কোনোদিন হাতছাড়া করবে না। ভালোবাসা এখনো জন্ম নেয়নি পৌষের প্রতি, কোনো অনুভূতিও এখনো জাগ্রত হয়নি, এটাই তো স্বাভাবিক। মানসিক টান এত তাড়াতাড়ি তো আর এসে যায় না, মানুষের সময় লাগে। সে সময় নেবে। মানুষ বলে এক দেখায় প্রেম হয়ে যায়, তৌসিফের কাছে এটা মিথ্যে মনে হয়। এক দেখায় প্রেম হয় না, এক দেখায় হয় চাহিদা, আকাঙ্ক্ষা, তীব্রভাবে কাছে টানার অদম্য এক উচ্ছ্বাস। সেটা ভালোবাসা নয়। ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে, তাকে চিনতে হবে। পছন্দ অপছন্দ, চেনা জানা, কিছুটা মেলামেশা, কিছুটা সময় তাকে একাকী মনে করা, অতঃপরই প্রেম ভালোবাসা হয়। এই ভালোবাসার থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেশি ছিল। সেই ভালোবাসা তাকে পুরো আঙুল দেখিয়ে চলে গিয়েছে। নামমাত্র স্বামী বলেই তৌসিফ চেয়েছিল পৌষকে সাহায্য করতে, কিন্তু পৌষ ভেবেছিল ভিন্ন কিছু। ও নিজের আঁচল টেনে সরিয়ে ভীতু অথচ রাগী গলায় বলেছিল, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে। ব্যাস, তৌসিফ তালুকদারের খেপে যাওয়ার জন্য এই দুটো লাইনই যথেষ্ট ছিল। লাল দুটো চোখ দিয়ে যখন তাকালো পৌষের দিকে, তখন যেন পৌষের প্রাণ পাখি উড়ে পালালো। তৌসিফ খেপে হাতে পৌষের আঁচলটা টেনে এক হাতে পেঁচিয়ে নিল, চোয়াল শক্ত করে বলেছিল, স্বামীর ছোঁয়া ভালো লাগে না? তাহলে কারটা লাগে? ওই বখাটে প্রেমিকেরটা? হতবাক অবাক পৌষ বলদের মতো দাঁড়িয়ে রইল। কিছু বলার মতো ছিল না তার কাছে। এই সুঠাম দেহের মানুষটার সামনেই নিছকে দুর্বল একটা প্রাণী সে। নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগেই তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিল। চুলের পিনটাও সে খুলে সবগুলো ড্রেসিং টেবিলে রেখে যেই না পিছু ঘুরলো, অমনি দেখলো পৌষ শুয়ে পড়েছে। মেয়েটা যে ভয়ে তখনও কাঁপছে তা টের পেয়েছিল তৌফিক। সে শুধু চেয়েছিল পৌষ যাতে ফ্রেশ হয়, রিল্যাক্স হয়, তাহলে আরাম পেত। কিন্তু এই মেয়ে যে একটা তেরা, তাকে সামাল দিতে তৌসিফের ঘন পল্লবে আবিষ্ট চোখই যথেষ্ট। কথাগুলো ভাবতেই খুব বুকটা এখনো ধুকধুক করে উঠল। তৌসিফের ঘুম এখনো ভাঙেনি। পৌষ পা টিপে টিপে বারান্দায় গেল। বিশাল বড় বারান্দায় দেখা মিলল কিছু কমন আনকমন সুরের চারার। হয়তো এমনি সময় এসব পৌষের নজর কাটত, তবে আজ নজর কাড়ল না। বিষাদে তুই চুম্বুর তার বুকটা ছটফট করে উঠল কারোর জন্য। মানুষটা কি তার খুশিকে এখনো মনে করছে না? সে কি আদৌ ভালো আছে? তার হৃদয় পোড়া গন্ধটা ঠিক কেমন? পৌষ আর ভাবল না।
বাইরে তাকাতেই দেখলো রোদের টং দোকানটায় দাঁড়িয়ে আছে হেমন্ত। এক ধ্যানে দেখছে সে পৌষকে। চিনচিন ব্যথা শুরু হলো তার বুকে। সিগারেট হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে আছে হেমু ভাই তা বুঝলো না পৌষ, বুঝতে চাইলো না। শুধু তীব্র বিমানে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। হেমন্ত তখনও আধ খাওয়া সিগারেট হাতে দাঁড়িয়ে রইল। তাদের পৌষটাকে এভাবে এলোমেলো হয়ে আছে কেন? তাকে কি রাতে কেউ নতুন পোশাকও দেয়নি? মুখটা এত মলিন কেন মেয়েটার? কেউ বুঝি জানে না পৌষের যে সারা রাত একটু একটু করে খাওয়ার অভ্যেস আছে? কেউ কি জানে ওর যে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে? ওর যে মাথা ঘোরায় একটু পর পরই? তৌসিফ উঠলো সকাল 10টা নাগাদ। আর মোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলাটা চুকিয়ে উঠলো হঠাৎ। হাতে করে একটা লম্বা চুল আসতেই মনে পড়লো আজ অনেক বছর পর কারোর চুল এভাবে তার শরীরে দেওয়া গেল। নিশ্চয় পৌষের চুল এটা। ওর খোঁজে আশেপাশে তাকাতেই দেখলো পৌষ এক কোনায় গুটিয়ে বসে আছে। হঠাৎ এভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফের। শুকনো মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে খায় না অনেকটা ঘন্টা ধরে। মাথাটা কাত করে থাকতে বোঝা গেল না ঘুম নয় সজাগ সে। তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখলো চোখ বুজে আছে পৌষ। একগাল হাতে ধীরে তাকলো তৌসিফ। পৌষ রাত। কিছুটা লাফিয়ে উঠল পৌষ। নিজের এতটা কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারকে দেখে চমকালেও ওকে ভরকানোর সুযোগ দিল না তার শরীর। দাঁড়িয়ে থাকা পৌষ ধপ করে বসে পড়তেই তৌসিফ বাহু চেপে ধরল। কপালে চিন্তার ভাঁজ দেখা দিল তার। চিন্তিত স্বরে বলে উঠল, পৌষ রাত, কি হয়েছে? আর ইউ ওকে? এই তাকাও আমার দিকে। খালি পেটে মাথা ঘুরে উঠেছে পৌষের। মনে হচ্ছে বমি এসে পড়লো গলায়। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো ও। পিছনে হাজির তৌসিফও। পৌষের লজ্জা লাগলো অচেনা লোকের সামনে বমি করতে। কে বলেছে তাকে পিছু পিছু আসতে? এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পৌষ? তৌসিফ নিজেই পৌষকে ধরে রুমে নিয়ে আসলো। দুর্বল পৌষ চাইলেও হাতটা ছাড়াতে পারলো না। এই লোকের ছোঁয়া তার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করলো, বিয়ের শাড়িটা অনেক পছন্দ হয়েছে তোমার, বুঝেছি। তাই এখনো পরে আছো। ইজন্ট ইট আনকমফোর্টেবল? লজ্জা পেল পৌষ, তবু কথা বলল না। তৌসিফ আলমারির একটা পার্ট খুলে বলল, তোমার জন্য এখানে কাপড় রাখা আছে, চেঞ্জ করো, আমি আসছি। বলেই তৌসিফ বের হলো। পৌষ দেখলো আলমারি ভর্তি কাপড় রাখা। হাতের কাছের এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেই দুটো গালি দিল পৌষ। কাপড়ের মাঝে গোপন কাপড়ও রাখা। হাই তওবা, সাইজু খাপে খাপ মেন্টাল বাপ। কিভাবে জানলো এটা? কে বললো? চাচি বাদে তো কেউ জানে না। চাচি কিনে দেয় এসব। এই লম্পট লোক কি তাহলে চাচিকেই জিজ্ঞেস করলো এসবের চাই? লজ্জা, ভয়, রাগ, ক্ষোভ সকল কিছুর সংমিশ্রণ এখন পৌষের মাঝে। ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে। পৌষ তখন মাথায় টাওয়াল পেঁচিয়ে কাউচে পা গুটিয়ে বসে আছে। কাজের মেয়েটা ঢোকা মাত্রই পৌষের চোখ আপাদ মস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে। একবার ভাবছে এই মেয়ের বয়স কতই বা হবে, সর্বোচ্চ 15 কি 16। তবে কি এই পিচ্চির সাথে তৌসিফ তালুকদার ওইসব করলো? এতটা নীচ ওই লোক? মেয়েটার চেহারা কিছুটা মায়া মায়া। সেও পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বলতে চাইলো অনেক কিছু, তবে পৌষ কথা না বলায় সেও কথা বলতে পারছে না। ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। পৌষের রাগ হলো, ভীষণ রাগ। কত বড় সাহস! এতটুকু মেয়ে ওইসব করে ওই দামড়া 440 ভোল্টের ব্যাটার সাথে? ফিনফিনে শরীরটার দিকে তাকিয়ে পৌষের আবার সন্দেহ হলো। যতটুকু লোকমুখে শুনেছে তাতে তো বয়স আর একটু বেশি হওয়ার কথা। কৌতূহল দমাতে না পেরে পৌষ বাজ খায় গলায় প্রশ্ন করলো, কত বছর তোমার? আহা! এই বাজ খাই গলায় যেন মেয়েটার কানে গুঞ্জন তুলল। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুঁড়ির প্যাচের মধ্যে যত কথা ছিল সব উগলে দিল একসাথে। ছোট ভাবি, আমার নাম মিনু, বয়স 14। আমার বড় আপাও এখানে কাম করতো, কিন্তু এখন কিন্তু সে কামে বুয়া না। বুয়া কইলেই স্যাক কইরা উঠে। হে একটু বাইরে আছে এখন। আম্মা আব্বা ইহানে আহে মাঝে মধ্যে কাম কইতা দিতে, তখন কাম অনেক থাকে। ওহো, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা কই ছোট ভাবি।
এখন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠল মনে। মামা যদি শুনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলেছি তাহলে দিবে 2 ধমক। সে যে কি রাম ধমক ছোট ভাবি, একবার ধমক খাইয়া 3 দিনে জ্বরে ভুগছিলাম। মামাই আবার ওষুধ আইনা দিল। মেলা ভালো মানুষ, তবে বদও আছে। একবার চাপাটি নিয়ে উঠছিল মারতে, কিন্তু আমাকে না, অন্য একজনকে। আচ্ছা, আপনি কিন্তু আগের ভাবির মতো সুন্দর না। সে আসিল মেলা সুন্দরী। বাব্বা কি চোখ! মামা তো হেরে চোখে হারাতো। সারাটাক্ষণ পিউ পিউ করতো। কতবার যে হেগো আদর সোহাগে চোখে পড়ল, তবে আমি তখন অনেক ছোট ছিলাম। বলেই একটু লজ্জা লজ্জা ভান করলে হা করে তাকিয়ে রইল পৌষ। এতটুকু মেয়ে বলে কি? এ তো শুধু পাকনা না, বরং ঝুনা হয়ে গিয়েছে। আর ওই বেটা বুড়ো, সে কি না? না, আর ভাবতে পারলো না পৌষ। তার মাথা ঘুরে উঠছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিল। রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলে গেল সে। পৌষ মাথা হেলিয়ে বসে রইল, তার ভালো লাগছে না কিছু। তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথা বলার ফাঁকে এসে পৌষকে দেখে নিল। পাকিস্তানি একটা 3 পিস পরনে, তার দেখতে বেশ লাগছে। তৌসিফ ফোন কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারলো। পৌষের কাছে এগিয়ে আসতেই পৌষ চমকালো। তৌসিফ ওর মাথায় পেঁচানো টাওয়াল খুলে নিয়ে লম্বা চুলগুলো মুছে দিল। পৌষ ভয়ে জমে গেছে একদম। এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে, এই হাতেই নাকি চাপাটি তুলেছে। হায় আল্লাহ, না জানি কবে শিরোনামে ওঠে। নতুন বউকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো। পরক্ষণেই ভাবলো, না, এত বড়লোক মানুষ নিশ্চিত সাংবাদিকদের টাকা গিলাবে, ধামাচাপা দিয়ে দেবে নিজের কুকর্ম। পৌষের শরীর তখন মৃদু কাঁপছে, যা বেশ ভালোই টের পেল তৌসিফ। পৌষের চুলে আঙুল চালিয়ে যতটুকু পারলো ভেজা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে, হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর পৌষরাত, আমার ভালো লেগেছে। আম্মুর চুলগুলো এমন ছিল, ঘন কালো আর লম্বা। কথাগুলো বলতে বলতে পৌষের চুলের ভাঁজে যখন নাক ডুবিয়ে ছোট্ট একটা শ্বাস দিল তৌসিফ, তখন পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত, পৌষ আর বাঁচবে না। তবে তেমনটা কিছুই হলো না। সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো, খুবই সাবলীল ভাবে বলল, শুধু খানটা ভিন্ন। বলেই টাওয়াল রাখতে গেল ওয়াশরুমে। পৌষ দম ছাড়লো, এভাবে আর টেকা যাচ্ছে না। এই লোক খুটফাট অনেক কাছে চলে আসে, পৌষের ঘৃণা লাগছে। এই লোকের দেওয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে তার। একদিনও হলো না, অথচ পৌষের দম আটকে আসছে। এখানে কিভাবে থাকবে ও? তৌসিফ এসেই পৌষের হাত ধরে নিতে চাইলো বাইরে। এত ধরাধরি এবার পৌষ মানতে পারলো না। হাত ছাড়িয়ে নিয়ে ঝাঝালো গলায় এবার বলেই ফেললো, এত কেন ছোঁয়াছুঁই করছেন আপনি? হ্যাঁ, এতই যেহেতু ধরার শখ, তাহলে গুটিয়ে আছেন কেন? যা করার করুন, দয়া দেখানোর দরকার নেই। কি ভেবেছেন আমি জানি না কিছু? সব জানি আমি। আর কিছু বলার আগেই পৌষকে থামিয়ে দিল তৌসিফ। ওর কানের কাছে মুখ এনে শুধু বলল, তুমি যদি এতই ডেসপারেট হও, দেন আই হ্যাভ নো প্রবলেম পৌষরাত। তবে এখন একটু ধৈর্য ধরো। বড় আপা এসেছে বাসায়, চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে। বাকি যা চাইছো সব দিব। রাতে বললে তখনই দিতাম। আমার তো কোনো ছোঁয়াচে রোগ নেই তোমার মতো। এই দফায় পৌষ কাঁদতে চাইলো। এই লোক তাকে যা তা বলে অপমান করে যাচ্ছে, পৌষ মানতে পারছে না। এত অপমান সহ্য করার মতো নয়। তৌসিফ ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। তৌসিফের বড় আপা সহ 2জন ছেলে উপস্থিত আপাতত সেখানে। টেবিলের কাছে আসতেই তাইফা উঠে দাঁড়ালেন। ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হয়ে গিয়েছো পৌষ, কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠানে যখন খেলতে, তখন একদিন দেখেছিলাম ছোট্ট পিচ্চিটা আমার সম্পর্কে ভাবি হবে। কোনোদিন ভাবিনি শোনা। বসো, খাবে আগে, পরে কথা হবে। পৌষকে নিজের সাথে করে নিয়ে বসালেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তৌসিফ। মুখ নাক কুচকে তাকালো পৌষ। এসব অখাদ্য সে তো খায় না, কিছুতেই না, মরণকালেও না। ওর নাক কুচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসিয়ে পৌষের প্লেটে ডিম তুলে দিল। পৌষের মুখভঙ্গি বদলালো না, খাচ্ছে না আবার উঠেও যাচ্ছে না।
পৌষ শুধু পুতুলের ন্যায় বসে আছে। তৌসিফ সবার সামনেই জিজ্ঞেস করলো, খাচ্ছ না কেন? পৌষ কথা বলল না। তাইফাও তাকালো পৌষের দিকে। চার জোড়া চোখ ওর দিকে তাকাতেই অস্বস্তি শুরু হলো পৌষে। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো পৌষের শরীর খারাপ লাগছে, তাই পৌষের মাথায় হাত রেখে বলল। খারাপ লাগছে? পৌষ মৌন রইল এখনো। তাইফা পৌষের মুখের সামনে ব্রেড ধরলেন, আদরের সহিত বললেন, আমি খাইয়ে দিচ্ছি সোনা, হা করো। পৌষ চুপ থাকাতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, কথা বলো পৌষরাত, কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছ না? তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেঁদে দেবে ভাব। তাইফাও বুঝলেন না ঠিক বিষয়টা। তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে তুলল চেয়ার থেকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তাইফার দিকে তাকিয়ে বলল, আপা তোমরা খেয়ে নাও, আমি দেখছি ওর সমস্যা কোথায়। বলেই আর দাঁড়ালো না এক পলকও। সোজা রুমে নিয়ে দরজা লক করে দিল। পৌষকে বিছানায় বসিয়ে শুধু দরজা লক করেছে। পিছু ফিরতেই দেখলো পৌষের চোখে মুখে ভয়ের ছাপ। তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেল মেয়েটা। ও তো এখনো একটা ধমকও পর্যন্ত দিল না। তৌসিফ যেই না এগিয়ে আসবে কিছু বলতে, অমনি সাহসী চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠল। মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তরাত্মা কাঁপছে। এতক্ষণ চেপে রাখলেও তৌসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না জানি চাপাটি মেরে ওকেই মারতে থাকে। তৌসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসতে নিলেই পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল। মা, হেমু ভাই, চাচি আমাকে মেরে ফেললো, আমি থাকবো না এখানে। পৌষের এরূপ আচরণ বুঝলো না তৌসিফ। শুধুমাত্র ধরে আনাতে এতটা ভয়, তাও কিনা সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাজি, সেই পাজির পা ছাড়া পৌষ রাত পেল ভয়, তাও কিনা তৌসিফ তালুকদারকে, যে কিনা এখনো কিছু করলোই না। পৌষের কান্নার শব্দ যখন বাড়তে লাগলো, তখনই হঠাৎ তৌসিফ ওর মুখ চেপে ধরলো। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। সমান তালে হাত পা ছোড়াছুড়ি করে যাচ্ছে ও। দু একটা লাঠিও লাগলো তৌসিফের গায়ে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল, শান্ত হও পৌষরাত, আপা বাসায়, একটা অনুরোধ করেছিলাম, আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম, এতই শান্ত হয়ে গেলে যে কথাই বললে না। কেন খাচ্ছিলে না? আপা কি ভাবছে বলো তো? ও উত্তর দিতে চাইলো, শব্দ করতেও লাগলো। তৌসিফ ওহ বলে ওর মুখটা ছাড়তে ছাড়তে বলল, আর শব্দ করবে না, আপা বাসায়, আমাকে সময় দাও। ছাড়া মাত্র জোরে জোরে শ্বাস নিল পৌষ। এই পর্যায়ে তার হিচকি উঠে গেল। কৌশিক পাশে থাকা গ্লাসটা থেকে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো। তো খেলো, পুরো গ্লাস ভরে পানি খেলো। এমনিতেই খালি পেট, তার উপর এমন পানি খাওয়াতে সেটা পেতে সইল না। দুটো হিক হিক শব্দ তুলেই একদম তৌসিফের পায়ের উপরে বমি করে দিল। বমিতে শুধু সেই পানি বের হলো। তৌসিফ তাকিয়ে রইল। এই মেয়েটাকে বুঝে উঠতে পারলো না ও। এই 12 মাসেই রুগী মনে হচ্ছে তো ওকে। রাত থেকেই কেমন অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিল ও। পৌষ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফের। পৌষ ভয় পাবে এটাই তো স্বাভাবিক। এলাকার সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় কিভাবে রাখতে হয় সেটা তৌসিফ তালুকদার জানে। নরম কোমল বরফ সে ছিল শুধুমাত্র দুজনের জন্য, তারা কেউ এখন নেই ওর কাছে। তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজের খোলস মুক্ত করবে? কে কি আদেও চায় তাকে? সবাই তো টাকা চেনে, ক্ষমতা চেনে। তৌসিফকে আর কে চায়? শুধু তার ক্ষমতার বলে তার আগে পিছে মানুষ ঘোরে। যেদিন সেই ক্ষমতা থাকবে না, সেদিন কেউ থাকবে না ওর কাছে। তা খুব ভালোভাবে জানা ওর। বড় আপ্পাকে সে সম্মান করে। মায়ের পর বড় আপ্পা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপু পরশু নিয়ে চিন্তা করুক, কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তাই। তৌসিফ পৌষের কাছে বসলো। পাশ থেকে টিস্যু নিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল, সকালে নাস্তায় কি খাও পৌষরাত? পৌষ কথা না বলাতে তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বলল,